Good morning, everybody, and Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Distinguished guest, special guest, prominent keynote speaker, the chair of this session, dear participant, and the other EC members of that committee. In fact, we are in the era where artificial intelligence is fundamentally reshaping the nature of knowledge creation and dissemination. Libraries are no longer mere repository of the analog past, but vibrant forges of equitable innovation. Therefore, the Library Association of Bangladesh led International Conference on Reimagining Librarianship, Forging the Future with AI Technology is a suitable initiative, and it is very much suitable for the age as well. I think this conference will be very helpful for LIS academics and professionals, not only for Bangladesh, but also all over the world. We are confident that LIS scholars and professionals worldwide will get a lot of benefit from this conference. বিখ্যাত লেখক, স্পিকার এবং উদ্ভাবনী পরামর্শক টম গুডউইন বলেছেন, বিশ্বের সবচেয়ে বড় ট্যাক্সি কোম্পানি উবারের কোনো নিজস্ব ট্যাক্সি নেই। বিশ্বের সবচেয়ে বড় সোশ্যাল মিডিয়া ফেসবুক নিজের কোনো কন্টেন্ট তৈরি করে না। বিশ্বের সবচেয়ে বড় পাইকার আলিবাবা, যার নিজের কোনো গুদাম নেই। বিশ্বের সবচেয়ে বড় আবাসন প্রোভাইডার এয়ারবিএনবি, নিজের কোনো রিয়েল এস্টেট নাই। বিশ্বব্যাপী চতুর্থ শিল্প বিপ্লব বোঝানোর জন্য টম গুডউইনের এই বাক্যগুলো প্রায় ব্যবহৃত হয়ে থাকে সারা পৃথিবীতে। 2016 সাল থেকে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ক্লাউস সোয়াব সর্বপ্রথম চতুর্থ শিল্প বিপ্লবের কথা বলতে শুরু করেন। যখন মানুষ চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে ভাবেই নাই, তখন উনি শুরু করেন বলতে। বর্তমানে প্রযুক্তির অভাবনীয় উন্নয়ন এবং দ্রুত পরিবর্তনের সক্ষমতা বোঝাতে আমরা এই কথাগুলো স্মরণ করে দেখতে পারি। আপনারা একটু দেখেন, 5 কোটি লোকের কাছে রেডিও পৌঁছাতে সময় লেগেছিল 38 বছর। 5 কোটি মানুষের কাছে রেডিও পৌঁছাতে সময় লেগেছিল 38 বছর। টেলিভিশনের সময় লেগেছিল 13 বছর, আর ইন্টারনেটের লেগেছে 4 বছর। আইপডের সময় লেগেছে 3 বছর, আর ফেসবুকের কত হতে পারে গেস করেন? 24 মাস। কোডাকের নাম মনে আছে আপনাদের? বিখ্যাত কোম্পানি কোডাক, কোডাক ক্যামেরা। মার্কি রেডিওর কথা মনে আছে নিশ্চয়ই। HMT ঘড়ির কথা মনে আছে অনেকের, যারা তাদের বয়স বেশি। অ্যাম্বাসেডর গাড়ির প্রভৃতির কথা মনে আছে হয়তো আপনাদের অনেকের। এক সময় দাপটের সাথে এগুলো কিন্তু চলেছে সারা পৃথিবীর ব্যাপী। গুণে মানে কোনো কি কম ছিল এগুলো? কিন্তু প্রযুক্তির দ্রুত পরিবর্তনের ফলে এগুলো দেখা পাওয়া যায়, এখন পাওয়া যায় না। মানুষ এখন এক স্মার্টফোন দিয়ে 10টি ডিভাইসে কাজ করতেছে, তাহলে কেন এগুলো দরকার হবে? এই পরিবর্তন আর উন্মাদনার সাথে সাথে খাপ খায় নিতে হলে এমন এক জনগোষ্ঠী দরকার আমাদের, যারা এর উপযোগী, যাদের রয়েছে বিপ্লব মোকাবেলা করার শক্তি, রয়েছে সেটিকে কাজে লাগিয়ে নিজেদের উন্নতি করার প্রবল মানসিকতা। এবার কর্মবাজারের কথায় আসা যাক। বিশ্বের বৃহত্তম বহুজাতিক কোম্পানি এবং পেশাদার সেবা নেটওয়ার্ক PwC, আপনারা নিশ্চয়ই জানেন PwC, ওনারা জানিয়েছেন স্বয়ংক্রিয়করণ এবং রোবোটিকের পাল্লায় 2030 সালে বিশ্বের 80 কোটি বর্তমান চাকরি নাই হয়ে যাবে। বিশ্বের 80 কোটি যারা চাকরি করছে তাদের মধ্যে নাই হয়ে যাবে। এই ঝড় মূলত বয়ে যাবে শ্রম নির্ভর কাজের বেলায়। স্বভাবতই আমাদের দেশের শ্রম নির্ভর অর্থনীতি দেশগুলোর বিপদে পড়বে। অন্যদিকে 100 কোটি কর্মসৃষ্টি হবে। 80 কোটি মানুষ কর্ম যেমন হারাবে, 100 কোটি কর্মসৃষ্টি হবে। তবে এগুলো কেমন হবে তা বেশিরভাগই আমরা কল্পনা করতে পারছি না। হয়তোবা সেটি বুদ্ধিমত্তা কেন্দ্রিক হবে,
কেননা মাত্র 1 দশক আগেও আমরা কি ভাবতে পেরেছি বাণিজ্যিক প্রতিষ্ঠানের মানুষকে নিয়োগ করা হবে শুধু ফেসবুককে দেখার জন্য, ফেসবুককে অনুসরণ করার জন্য, ফেসবুককে ফলো করার জন্য, লাইক দেওয়ার জন্য মানুষকে নিয়োগ করা হচ্ছে বাণিজ্যিক প্রতিষ্ঠানে অনেক বেতন দিয়ে। আপনারা কি ভাবতে পারেন? এটা আমরা হয়তো 10 বছর আগে ভাবতে পারি না। আমাদের চলমান শিক্ষা ব্যবস্থায় 2030 সালে আমরা এমন গ্রাজুয়েট তৈরি করতে যাচ্ছি সমাজে হয়তো যাদের কোনো চাহিদাই থাকবে না, এমনও তো হতে পারে। কারণ চতুর্থ শিল্প বিপ্লবের মূল চালিকা শক্তি হলো ইন্টারনেট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইন্টারনেট অফ থিংস, রোবোটিক্স, অটোমেটিক, বিগ ডাটা অ্যানালিটিক্স এন্ড 3D প্রিন্টিং। এই জন্য চতুর্থ শিল্প বিপ্লবকে মোকাবেলা করার জন্য, এটিকে আশঙ্ক পরিবর্তের সম্ভাবনা হিসেবে দেখার জন্য, সম্ভাবনা পরিণত করার জন্য আমাদেরকে ভাবতে হবে, গভীরভাবে ভাবার সময় এসেছে। বিশেষজ্ঞরা বলছেন যে চতুর্থ শিল্প বিপ্লবকে মোকাবেলা করতে হলে আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা খোল নলসে পাল্টে ফেলতে হবে, পুরো অবকাঠামো পরিবর্তন করে ফেলতে হবে। সৃজনশীলতা এবং বিশ্লেষণধর্মী ক্ষমতার বিকাশ ঘটাতে হবে। শিক্ষাকে করতে হবে অ্যাক্টিভিটি নির্ভর, গ্রন্থাগারের সাথে গভীর সম্পর্কিত, বিজ্ঞান এবং প্রযুক্তির উপর জোর দিতে হবে। এই চতুর্থ শিল্প বিপ্লবকে মোকাবেলা করার জন্য সৃজনশীল, বিশ্লেষণী, ক্ষমতা সম্পন্ন এবং কৃত্রিম বুদ্ধিমত্তাকে সঠিকভাবে ব্যবহার করতে সক্ষম এরকম জনবল তৈরি করার লক্ষ্যে আজ 12 ও আগামীকাল 13 ডিসেম্বর 2025 ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব সিনেট ভবন ল্যাব ইন্টারন্যাশনাল কনফারেন্স অন লাইব্রেরিয়ানশিপ শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্সের আয়োজন করা হয়েছে, যাতে করে আমাদের এই পেশার মানুষ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যথাযথ ব্যবহার বুঝতে পারে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে যেন সত্যি আশঙ্কায় পরিবর্তে সম্ভাবনা হিসেবে দেখতে পারে এবং নতুন নতুন চিন্তা এবং ভাবনা তৈরি করতে পারে, যা শুধু গ্রন্থাগারের তথ্য পেশাজীবীদের জন্য নয়, সমগ্র বাংলাদেশের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আমি বিশ্বাস করি বাংলাদেশ গ্রন্থাগার সমিতি বাংলাদেশ সরকারের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যালোচনা করে একটি সমন্বিত নীতিমালা প্রণয়ন করবে এবং তা বাস্তবায়নের জন্য সরকারকে অনুরোধ করবে। যে সমন্বিত নীতিমালা আমাদের স্বপ্নের মতো সুন্দর হবে, আমাদের কল্পনার মতো সুন্দর হবে, আমাদের বাঁচার মতো বাঁচতে শেখাবে। সত্যি এই সমন্বিত নীতিমালা পেশাজীবীদের সমস্ত বৈষম্য দূর করে দিবে। আর যে স্বপ্ন যাত্রার সূচনা হয়েছে তা একদিন গন্তব্য পাবে বলে আমি আশা করি। ল্যাবের সকল সম্মানিত সদস্য হবে সেই স্বপ্নের সারথি, সে আশাবাদ ব্যক্ত করছি। সাথে সাথে মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়ের আন্তরিকতা এবং সহানুভূতি কামনা করছি। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় ইতিমধ্যে আমাদেরকে বলেছেন, ল্যাবের প্রেসিডেন্ট মহোদয়কে, যে উনি সময় দিয়েছেন আমরা সমন্বিত নীতিমালার ব্যাপারে বসতে চাই। সাথে সাথে জাতীয় বিশ্ববিদ্যালয় আমাদের সাবজেক্টের সাথে ওতপ্রোতভাবে জড়িত। জাতীয় বিশ্ববিদ্যালয় মাননীয় উপদেষ্টা মহোদয়কে এই বিষয়ের সাথে জড়িত সব বৈষম্য দূর করার জন্য সদয় দৃষ্টি আকর্ষণ এবং কার্যকরী পদক্ষেপের গ্রহণের জন্য অনুরোধ করছি। আমি আন্তর্জাতিক কনফারেন্স এবং সাধারণ সভা সফলতা কামনা করছি। এই আয়োজনের সাথে সম্পৃক্ত সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কর্মক্ষেত্রে অনেক বেশি আন্তরিক হবেন, এই পেশায় নিয়োজিত পেশাজীবী সহ সকল মানুষের কল্যাণের জন্য এগিয়ে আসবেন, দেশের সার্বিক উন্নয়নে সহযোগিতা করবেন, নিয়মিতভাবে এই ধরনের কনফারেন্সের আয়োজন অংশগ্রহণ করবেন এই আশাবাদ ব্যক্ত করছি। Finally, we extend our heartfelt thanks to all authors and conference participants for their invaluable contribution and unwavering support. We hope that everyone accept this opportunity to share and exchange ideas with fellow scholars while enjoying international conference on the wonderful campus of the University of Dhaka, Bangladesh. Thank you so much once again. Thank you very much.